স্যার আমরা লাইভে চলে আসছি স্যার। ওকে, শুরু করতে পারবো? জি স্যার। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর শাহাবুদ্দিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজির বিভাগীয় প্রধান। আমি কার্ডিওভাস্কুলার সিস্টেমে মেডিসিন 5th ইয়ারের রিটেন কোশ্চেনের সলভ করতেছিলাম। আমরা গত ক্লাসে যে সলভ করতে যেয়ে আমাদের একটু বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমরা পারিনি, সেখান থেকে আমরা আবার শুরু করতে চাচ্ছি। তো সেই শুরু করতে চাচ্ছি, সেখানে একটা জায়গায় থেকে আমরা প্রথম যে প্রশ্নটার সম্মুখীন হই, একুট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওরের কোশ্চেন থাকে যে মেনশন দি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ একুট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর। স্যারদের যে কোশ্চেনগুলোর ধরন একটু আলাদা, এবং মানে যে গতানুগতিক যে সমস্ত বইতে যে সমস্ত ভাবে লেখা থাকে সেখান থেকে মানে আসলে ওইরকম থাকেন না। স্যাররা একটু ম্যাচিউরড কোশ্চেন করেন, সেই জন্য তোমার ট্যালেন্সি এবং তুমি কতটুকু পড়ে কতটুকু বুঝতে পারছো সেটা বোঝার জন্য করে। এখানে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ একিউট হার্ট ফেলিওর বললে আমরা কি বলতে পারি, সিনারিটা যদি চিন্তা করি যে একিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে আমাদের কি হয়। একুট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে একটা রোগী লাংস বেজে ক্রেপস থাকে, রোগীটা ডিসনিয়া নিয়ে আসে এবং এয়ার হাঙ্গার থাকে এবং পেশেন্ট বেশ সিমটোম্যাটিক থাকে। এই অবস্থায় আমাদের আসলে যে স্ট্যাটাসটা দেখা দরকার, যে হেমোডাইনামিক স্ট্যাটাসটা, তার মানে পালস এবং ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে কিনা, এগুলো দেখার দরকার এবং এগুলো মেনটেন করার দরকার। সেই জন্য প্রথম যে আমাদের প্রিন্সিপাল হওয়া উচিত ইমিডিয়েটলি, যেটা ইমপ্রুভ দি হেমোডাইনামিক্স অ্যান্ড অর্গান পারফিউশন। হেমোডাইনামিক্সটা আমাদের মেনটেন করা, ব্লাড প্রেশার কম থাকলে সেটাকে উঠানো এবং এট দি সেম টাইম অর্গান পারফিউশন করা। সেকেন্ড যে অপশনটা আমাদের আছে সেটা হলো রিস্টোর অক্সিজেনেশন। যদি অক্সিজেন স্যাচুরেশন কম থাকে, 90 নিচে থাকে, তাহলে অক্সিজেন মেনটেন করতে হবে। সেক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন যতটুকু দেওয়া দরকার, হাই ফ্লো থেকে শুরু করে মেকানিক্যাল ভেন্টিলেশন পর্যন্ত হতে পারে, অথবা পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, বাইপেপ এবং মেকানিক্যাল ভেন্টিলেশন, এর মধ্যে যখন যেটা দরকার সেভাবে করতে হবে। এরপর সিমটম রিলিভ করতে হবে, এলিভেট সিমটমস, লিমিট দি কার্ডিয়াক অ্যান্ড রেনাল ড্যামেজ। আলটিমেটলি যেন কার্ডিয়াক মানে ড্যামেজ না হয়, তার মানে হলো যদি একুট করোনারি সিনড্রোম না হয় অথবা অ্যারিথমিয়া, হার্ট ফেলিওর তো আছেই, তার সাথে যেন অ্যারিথমিয়াটা ডেভেলপ না করে, তার জন্য আমাদের মেজার নিতে হবে। তো আর রেনাল ড্যামেজ সে যদি পারে, মানে প্রিভেন্ট করতে হবে, প্রিভেন্ট থ্রম্বোএম্বোলিজম। এই বইটা, এই টার্মটা তোমার বইতে নাই। স্যাররা জিজ্ঞাসা করলে হঠাৎ করে বলতে পারে যে তুমি এই টার্মটা কোত্থেকে কালেক্ট করছো। এটা বলবা যে এখন রিসেন্ট স্যার 2018 এর যে গাইডলাইন আছে একুট হার্ট ফেলিওরের গাইডলাইন, ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, সেই গাইডলাইনে একুট হার্ট ফেলিওরে রোগীর থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন মানে চলবে, ম্যানিফেস্টেশন নতুন করে ডাক দিতে হবে এবং মিনিমাইজ দি আইসিইউ লেন্থ, এটুকু না বলতে পারলেও চলবে। এবং যে জিনিসটা পরবর্তীতে করতে হবে সেটা আইডেন্টিফাই দি ইটিওলজি এন্ড দি রিলেভেন্ট কোফ্যাক্টরস, আন্ডারলাইং কজ আমার খুঁজে বের করতে হবে। এই কয়টা জিনিসই আমাদের হলো মানে ইমিডিয়েটলি যে প্রিন্সিপালস থাকবে। এবং এই চারটা আমরা গতকালকে বলতে যেয়ে আমরা পারি নাই। একুট পালমোনারি ইডিমা অথবা কনজেশন নিয়ে আসলে আইভি বোলাস দিয়ে দিতে হবে, আর লুপ ডায়ারেটিক্স একত্রে 4টা অথবা 5টা আইভি ফ্রুসামাইড দিয়ে দিতে হবে। এরপরে যদি হাইপোক্সিয়া থাকে তার অক্সিজেন দিয়ে কারেক্ট করতে হবে, এবং যদি মানে অ্যাংজাইটি এবং ডিস্ট্রেস যদি থাকে সেক্ষেত্রে তার ওপিএস দিতে হবে। এবং এরপরে সিস্টোলিক ব্লাড প্রেশার দেখতে হবে। যদি ব্লাড প্রেশার যদি কম থাকে, 85 এর নিচে যদি থাকে অথবা শক যদি থাকে, তাহলে আইনোট্রপিক সাপোর্ট দিতে হবে। আমাদের সার্কুলেটরি সাপোর্ট তৈরি করতে হবে। আমরা কালকে বলছিলাম যে একদম যদি ব্লাড প্রেশার না থাকে, নন এড্রেনালিন। যদি ব্লাড প্রেশার কিছুটা থাকে, 70 এর নিচে থাকে,
এবং শক থাকে সেক্ষেত্রে ডোপামিন, এবং যদি শক না থাকে সেক্ষেত্রে হাইপারটেনশন থাকলে ডোবুটামিন দিয়ে আমাদের ব্লাড প্রেশারটা মেনটেন করতে হবে। এবং ব্লাড প্রেশার যদি 110-এর উপরে থাকে তাহলে আমরা ভ্যাসোডাইলেটর ইউজ করব, এবং এর ক্ষেত্রে প্রেফারেবলি নাইট্রেটস ভ্যাসোডাইলেটর খুব ভালো কাজ করে। 5 মাইক্রোগ্রাম পার মিনিট দিয়ে এটা টাইট্রেটেড অবস্থায় প্রায় 200 মাইক্রোগ্রাম পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এবং ইটস এ ওয়ান্ডারফুল ড্রাগ। যত নাইট্রেটস আপনি দিতে পারবেন ব্লাড প্রেশার যখনই ভালো থাকবে। এটা প্রিলোড এবং আফটার লোড কমানোর পরে লাংস হার্টের ভিতরে দুই দিক থেকেই এর কার্ডিয়াক ফাংশন ইমপ্রুভ করবে। এটার আফটার লোড কমে যাবে, যার জন্য ফোর্স অফ কন্ট্রাকশন কোনো সমস্যা হবে না। 2 নম্বরে প্রিলোড কমে যাবে। আপনি জানেন যে প্রিলোড যত বাড়ে তত হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে, কিন্তু এটা একটা সার্টেন স্টেজ পর্যন্ত। কিন্তু যখন ফেইলিং হার্ট থাকে তখন যতই প্রিলোড বাড়ান সেই ক্ষেত্রে আর হার্ট ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে না। এক্ষেত্রে ফ্রাঙ্কলিন স্টার্লিং ল ফেইল করে। মেইনটেইন করে হলো নরমাল যে হার্টের মাসেল আছে দিতে পারি ফেইলিং হার্টের, তাহলে তার ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে এবং আফটার লোড কমাই দিতে পারলে তার ওয়ার্কলোডটা কমে যাবে, যার জন্য কার্ডিয়াক আউটপুট ইমপ্রুভ করবে। এবং এর মাঝামাঝি যদি থাকে 85 to 60, তাহলে ইন বিটুইন ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে। এ পর্যন্ত যদি আমরা করতে পারি এটা আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। এরপরের যেগুলা আছে একটু জটিল এবং টিপিক্যাল না, যেমন আপনি পরবর্তীতে দেখলেন ইউরিন আউটপুট আপনার 20 ml নিচে হচ্ছে। আমাদের 30 ml এর উপরে যদি না হয় তাহলে আমরা লো কার্ডিয়াক লো ইউরিন আউটপুট ধরবো, সেক্ষেত্রে ব্লাডার ক্যাথেটার করে এবং ডায়ুরেটিক সাপোর্টটা আরো বাড়াইতে হবে। এবং সেক্ষেত্রে লো ডোজ ডোপামিন অথবা রাইট হার্ট ক্যাথেটারাইজেশন এবং কনসিডার আলট্রা ফিল্ট্রেশন পর্যন্ত করা লাগতে পারে। এবং যদি অক্সিজেন স্যাচুরেশন কম থাকে আমরা আগের বারই বলছি অক্সিজেন দেব, এবং প্রয়োজন হলে মেকানিক্যাল ভেন্টিলেশন পর্যন্ত যাব। এবং যদি ব্লাড প্রেশার কম থাকে সেক্ষেত্রে সমস্ত ভ্যাসোডাইলেটর যে সমস্ত ড্রাগ আছে অথবা যে সমস্ত ড্রাগে ব্লাড প্রেশার কমাতে পারে সেই সমস্ত ড্রাগগুলো বন্ধ করতে হবে, বিটা ব্লকার বন্ধ করতে হবে, এবং যে নাইট্রেটস আছে সেগুলো বন্ধ করে রেখে আমার আইনোট্রপিক সাপোর্ট আরো স্ট্রেংথেনিং করতে হবে, প্রয়োজনে রাইট হার্ট ক্যাথেটার করে এবং মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্ট দিতে হবে। এটা আইবিপি সাপোর্ট বলে, যে এটা এক ধরনের ডায়াস্টোলে এক ধরনের বেলুন থাকে যেটা আর্টস অফ দি আউটার নিচে রাইট সাবক্লাভিয়ান লেফট সাবক্লাভিয়ান নিচে রাখা হয় এবং বেলুনটা ডায়াস্টোলে ফুলানো হয়, যার জন্য ডায়াস্টোলিক অগমেন্টেশন হয়ে কার্ডিয়াক পারফিউশন মেইনটেইন করে এবং যার জন্য হার্টের ফাংশন ইমপ্রুভ করে। এটা জটিল ব্যাপার, এটুক পর্যন্ত আমার মনে হয় যে তোমাদের লাগবে না। উপরের ফার্স্ট এবং সেকেন্ড লাইন ড্রাগ পর্যন্ত যদি তোমরা আসতে পারো মোর দ্যান আনাফ। অ্যাজ এ হোল চিকিৎসা যদি বলতে যাই, অ্যাজ এ হোল এটা হলো একুট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওরের ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু এর ক্লিনিক্যাল সিনারিও এন্ড সিচুয়েশন। এরপরে যে কোশ্চেনটা আসছে সেটা হলো a 50 years old man presented with breathlessness for 4 hours, ব্রেথলেসনেস নিয়ে আসছে, সিভিয়ার ব্রেথলেসনেস নিয়ে আসছে, 4 hour এর ভিতরে আসছে, and examination reveals pulse 108 per minute, ব্লাড প্রেশার এটা আসলে বোঝা যাচ্ছে না যে ব্লাড প্রেশারটা কত ছিল। তো আমরা মনে করি যদি ডায়াস্টোলিকও 100 হয় সেই ক্ষেত্রে এটা হাইপারটেনসিভলি ধরে নিতে পারি। এবং হ্যাভিং বাইলেটারাল বেসাল ক্র্যাকস, তার ফেইলিওর আছে এবং হাই ব্লাড প্রেশার আছে, পালস তার টেকিকার্ডিয়া আছে। What clinical information you will search for its etiology? তার মানে হইতেছে এই রোগীর সিভিয়ার ব্রেথলেসনেস, পালস 180, ব্লাড প্রেশার হাই এবং লাংস বেসিক ক্রেপস। তো আমার ডায়াগনোসিস হলো একদিকে হার্ট ফেলিওর এবং আন্ডারলাইং ইটিওলজিতে আমরা বর্ণনা থেকেই পাচ্ছি যে একটা হাইপারটেনশন
থাকতে পারে। এরপরও হাইপারটেনশনের বাদেও আমাদের কি ইটিওলজি আমরা সার্চ করতে পারি। এখন আমরা যেটা জানি যে একুট ব্রেথলেসনেস 4 ঘন্টার আমরা একুট হার্ট ফেলিওরের যদি কজ চিন্তা করি, আমাদের একুট হার্ট ফেলিওরের কজ খুব সীমিত, খুব বেশি আমাদের নাই হাতের ভিতরে। একুট করোনারি সিনড্রোম 1 নম্বর, 2 নম্বর হলো হাইপারটেনশন এমার্জেন্সি হিসাবে, হাইপারটেনশন এমার্জেন্সি যেটা, 3 নম্বরে হলো মেকানিক্যাল কমপ্লিকেশন, একুট মেকানিক্যাল কমপ্লিকেশন, অ্যারিথমিয়া এবং পালমোনারি এম্বোলিজম। আমরা এই 5টা কজ যদি সার্চ করতে যাই তাহলে আমরা পেয়ে যাব। এখন আমরা ইটিওলজি হিসাবে পেশেন্টকে হিস্ট্রিতে আমি জিজ্ঞাসা করবো তার চেস্ট পেইন আছে কিনা, যেটা সক্রেটস ফিল আপ করবে সাইট, অনসেট, রেডিয়েশন, ক্যারেক্টার, ডিউরেশন এবং রিলিভিং ফ্যাক্টর, এক্সাজারেটিং ফ্যাক্টর, রেডিয়েশন এবং অ্যাসোসিয়েটেড ফিচার্স। এইগুলো যদি সবগুলো আমার ইসকেমিক টাইপ ফিল করে তাহলে এটি ইসকেমিক টাইপ অফ চেস্ট পেইন। এটা তাহলে হবে ইসকেমিক হার্ট ডিজিজ, তার সাথে হাইপারটেনশন, তার সাথে হার্ট ফেলিয়ার। এটা যদি শুধু ওটা না পেয়ে যদি আমি টিপিক্যাল হেডেকের কমপ্লেইন সার্চ করি যে রুগী হেডেকের সিমটম দেয় কিনা, যদিও হার্ট ফেলিওরের ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে, তারপরও কোনো ক্ষেত্রে রুগী সিমটোমেটিক, টিপিক্যাল সিমটোমেটিক, যেমন হেডেক নিয়ে অথবা ব্লারিং অফ ভিশন, মর্নিং নাকাল পেইন, এই সমস্ত নিয়ে কমপ্লেইন করতে পারে। এরপরে আমাদের ইম্পর্টেন্ট ইটিওলজি আছে অ্যারিথমিয়া। অ্যারিথমিয়ার ভিতরে আমাদের টেকিয়ারিথমিয়া ইম্পর্টেন্ট, এট্রিয়াল ফিব্রিলেশন, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, যেগুলো খুব অ্যাব্রাপ্ট অনসেট হয়, খুব তাড়াতাড়ি হয়। এই জন্য তারে জিজ্ঞাসা করতে হবে যে আপনার প্যালপিটেশন আছে কিনা, যেটা সাডেন অনসেট অফ প্যালপিটেশন আছে কিনা বা হয় কিনা, বা আপনার এখন এই মুহূর্তে আছে কিনা। তাহলে আমরা তাদের এবং পালস যদি কাউন্ট করে দেখি হার্ট রেট তো 108 এর মধ্যে আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা সুপ্রাভেন্ট্রিকুলার অথবা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হইতে পারবে না। তার কারণ হলো সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া এবং ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হইতে গেলে তোমার পালস রেট 120 এর বেশি থাকবে। অতএব এরিথমিয়া এটা সাইনাস টেকিকার্ডিয়ার মধ্যে যাবে এবং আমাদের অন্য এরিথমিয়া এক্সক্লুড করে দেবে। নেক্সট যে রেগুলার কি রেগুলার পালস যদি আমাদের এখানে 108 পার মিনিট বলা আছে, কিন্তু তার বলা নাই, রেট বলা আছে এবং রিদম বলা নাই। এক্ষেত্রে আমরা যদি মনে করি যে রিদম রেগুলার যদি থাকে তাহলে আমরা তাকে এট্রিয়াল ফিব্রিলেশন বলতে পারবো, কারণ হাইপারটেনশনের সাথে এট্রিয়াল ফিব্রিলেশন মোস্ট কমন থাকে। এরপরে যেটা আছে শর্টনেস অফ ব্রেথ, যার মেকানিক্যাল কমপ্লিকেশন, দেন একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশনে যদি পেপিলারি মাসেল রাপচার হয়, অথবা যদি পিটিএমসি যে বেলুন বা ভালভুলোপ্লাস্টি করতে যে যদি মাইট্রাল বা কমিশন রাপচার হয়ে যায়, সেখানে একুট সাডেন একুট মাইট্রাল রিগার্জিটেশন ডেভেলপ করবে। একুট মাইট্রাল রিগার্জিটেশনে সেক্ষেত্রে সে ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্ট করবে। এবং প্রলং যদি ইমোবিলাইজেশনের একটা হিস্ট্রি থাকে, অথবা কোনো প্রলং বেড রেস্ট, অপারেশন, অথবা সিভিয়ার ডিসেবিলিটি, এরকম একটা হিস্ট্রি থাকলে, ডিপ ভেন থ্রম্বোসিস যদি থাকে, তাহলে সাসপেক্ট করতে পারবো আমরা পালমোনারি এম্বোলিজম আছে কি নাই। এই যে কতগুলা ক্লিনিক্যাল ইনফরমেশন, তার ইটিওলজি হিসাব করে আমার সার্চ করতে হবে। নেক্সট আমি পালস দেখবো, পালসে আমার অ্যারিথমিয়া আছে কিনা। যেহেতু আমার এখানে হার্ট রেট 108 দেওয়া আছে, অথবা এটা একটা অ্যারিথমিয়া, এটা সাইনাস টেকিকার্ডিয়া হতে পারে অথবা এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। আমরা রিদমটা এর সাথে যোগ করে দিলেই ব্লাড প্রেশার চেক করে দেখতে পাবো যে যেহেতু এটা হাইপারটেনশন আছে। এবং প্রিকোর্ডিয়াম, তখন আমাদের প্রিকোর্ডিয়াম দেখতে হবে। হাইপারটেনশন যেহেতু পাবো, তাই প্রিকোর্ডিয়ামে আমরা হিপ পেতে পারি। অ্যাপেক্স বিটটা ডিসপ্লেসড হবে না, কিন্তু এটা হিপিং টাইপ অফ অ্যাপেক্স বিট হবে। এবং যদি থ্রিল যদি থাকে অ্যাসোসিয়েটেড অন্য কোনো কার্ডিওভাস্কুলার যদি কমপ্লিকেশন থাকে, ভালভুলার অথবা কনজেনিটাল যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে অ্যাসোসিয়েটেড থ্রিল থাকা যাবে। ফার্স্ট হার্ট সাউন্ড যদি লাউড হয় তাহলে আমরা ভাববো যে মাইট্রাল স্টেনোসিস এর জন্য হতে পারে, কারণ মাইট্রাল স্টেনোসিস যে লিডিং টু অ্যারিথমিয়া সেক্ষেত্রে হবে। এবং সেকেন্ড হার্ট সাউন্ড ক্ষেত্রে দেখতে হবে এটা লাউড যদি থাকে পালমোনারি হাইপারটেনশন, নরমাল থাকলে নরমাল। তো আর যদি ফার্স্ট হার্ট সাউন্ড সফট হয় তাহলে আমরা চিন্তা করবো এটা মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে।
এবং এট দি সেম টাইম এই ধরনের যদি অসকালটেশন করে মারমার আমরা খুঁজে পাই, তাহলে হয়তো ভালভুলার অথবা কনজেনিটাল মানে কজগুলো থাকতে পারে। এই সমস্ত জিনিসগুলো তোমার মানে হিস্ট্রিতে এবং এক্সামিনেশনে তোমার আনতে হবে। এবং ম্যানেজমেন্ট এই ক্ষেত্রে হাইপারটেনসিভ হার্ট ফেলিওরের ম্যানেজমেন্ট আমরা গত ক্লাসে যেভাবে 10টা পয়েন্ট দিয়ে বলছি, যে বেড রেস্ট দিয়ে অক্সিজেন ইনহেলেশন, এরপরে তাকে ফুরোসেমাইড, নেক্সট আজকেও বললাম ফুরোসেমাইড দেওয়ার পরে পেইন যদি খুব অ্যাপ্রিসিয়েশন থাকে মরফিন, অথবা তাকে ব্লাড প্রেশার ভালো থাকলে নাইট্রেটস। এরপরে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ যেভাবে আছে সেভাবে কজ সার্চ করে আন্ডারলাইং কজের ট্রিটমেন্ট করতে হবে। এবং প্রলং ইমোবিলাইজেশন যদি থাকে সেই ক্ষেত্রে থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন দিতে হবে। তো আমরা এইভাবে কজটা মানে আমরা করতে পারি, দেখে এটা বিদায় করতে পারি যে আমরা এইভাবে এটা থাকলো আমাদের। Next question আমরা যাব। Next question is a 40 years old man presented with severe breathlessness for 4 hours. His blood pressure is 220 by 115. What are the other expected clinical findings for this patient? Write down your management plan for this patient. এটা খুবই স্যারে এখানে খুব মানে চাতুর্যতার সাথে তোমার কেছে করছে। একদিকে সে ব্লাড প্রেশারটা বেশি দিয়ে দিছে 220/115। এই ব্লাড প্রেশারে হাইপারটেনশন এমার্জেন্সি হয়। হাইপারটেনশন এমার্জেন্সিতে সে এখানে সিভিয়ার ব্রেথলেসনেস দিয়ে দিছে, তার মানে হতেছে মানে আমাদের লাংস বেজে তার কোনো ধরনের সমস্যা থাকবে, এটা হাইপারটেনসিভ হার্ট ফেলিওরের দিকে যাবে। এখন সে নেক্সট কোশ্চেন কাছে হোয়াট আর দি এক্সপেক্টেড ক্লিনিক্যাল ফাইন্ডিংস। এই ফাইন্ডিংস বলতে দুইটা জিনিস আসবে, মানে সাবজেক্টিভ এবং অবজেক্টিভস। ফাইন্ডিংসে কিন্তু শুধুমাত্র মানে তুমি যদি ফিজিক্যাল এক্সামিনেশন মনে করো তাহলে হবে না, অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুইটাই আসবে। রাইট ডাউন ইউর ম্যানেজমেন্ট ফর দিস পেশেন্ট। এখন অবজেক্টিভ বা সাবজেক্টিভ, অবজেক্টিভ পেশেন্টের মানে শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে, অর্থোপনিয়া, ফেটিক অথবা চেস্ট পেইন নিয়ে পেশেন্ট করবে। অবজেক্টিভ এভিডেন্সের ভিতরে পালস দেখতে থাকতে হবে, যেহেতু ব্লাড প্রেশার বেশি অথবা হাই ভলিউম পালস থাকবে এবং পালস মেবি ইরেগুলার থাকতে পারে ডিউ টু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এবং ব্লাড প্রেশার তো বেশি আমরা বলি দিছে, অ্যাপেক্স বিট হিভিং থাকবে বাট নট ডিসপ্লেসড, দিস টু লেফট ভেন্ট্রিকুলার hypertrophy. First heart sound normal but second heart sound should be loud. A2 কম্পোনেন্ট লাউড থাকবে, লাংস বেসে ক্রেভস থাকবে। এরপরে মানে আদার এক্সপেক্টেড কি হতে পারে, আমাদের এক্সপেক্টেড টার্গেট অর্গান গুলো ড্যামেজ হতে পারে। টার্গেট অর্গান ড্যামেজের ভিতরে আমরা মানে আইয়ের ভিতরে আমরা যে 4টা চেঞ্জ আছে, মানে সেই চেঞ্জ গুলোর যে কোনো একটা চেঞ্জ আমরা পেতে পারি। মানে ইনক্রিজড ফার্স্ট স্টেজে ইনক্রিজ টর্সোসিটি, নেক্সট স্টেজে আর্টারি ভেনাস নিপিং, থার্ড স্টেজে মানে কটন অথবা সফট এক্সুডেট, মানে ফোর্থ স্টেজে পেপিলিওডোমা। এটার কম্বিনেশন করে আমরা যে কোনো ধরনের আয়ের ইনভলভমেন্টের ভিতরে পাইতে পারি। এবং কিডনির যেটা আছে সেটা আমরা সাধারণত ফিজিক্যাল এক্সামিনেশন করে কিডনিতে মানে পাওয়া যাবে না যদি না আন্ডারলাইং পলিসিস্টিক কিডনি থাকে, বা সেক্ষেত্রে কিডনি মানে এনলার্জ থাকবে। এবং রেনাল আর্টারি এই ক্ষেত্রে আরেকটা সার্চ করে আমরা পাইতে পারি, যদি রেনাল আর্টারি মানে স্ট্রোনোসিস থাকে তা রেনাল আর্টারি আমরা এক্সপেক্টেড ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে থাকবে। যেহেতু 40 বছর, অতএব কোয়াক্টেশন অফ দি আওয়ারটা আনলাইকলি এই ক্ষেত্রে থাকার সম্ভাবনা খুব কম। তারপরও কোয়াক্টেশন অফ দি আওয়ারটা যদি বলতে হয় তাহলে বলতে হয়। তার মানে হচ্ছে এত হাই ব্লাড প্রেশার যেহেতু আছে, অতএব সেকেন্ডারি কজেস অফ হাইপারটেনশন এই ক্ষেত্রে কিছু আছে কিনা সেটা সার্চ করার জন্য বলতেছে। এবং ম্যানেজমেন্ট যদি আমরা বলি সেক্ষেত্রে ম্যানেজমেন্ট হবে, এটা হাইপারটেনশন তাকে আছে, হাইপারটেনশন এমার্জেন্সি, অর্থাৎ হাইপারটেনশন এমার্জেন্সি হিসেবে ট্রিট করতে হবে।
হাইপারটেনশন এমার্জেন্সি ট্রিটমেন্ট আমরা হাইপারটেনশনের সময় আমরা বলছিলাম যে হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট একই রকম থাকবে, শুধু ব্লাড প্রেশারের ট্রিটমেন্টটা আমরা যে ব্লাড প্রেশারে আমরা যদি হাইপার পালমোনারি ইডিমা অথবা একুট হার্ট ফেলিওরের যে ট্রিটমেন্ট বলছি সব সমান, শুধুমাত্র হাইপারটেনশন যেটা আছে সেইটা স্পেসিফিক ম্যানেজমেন্ট আমরা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে যে 25% of the systolic blood pressure should be reduced within 1 hour. Next 2 to 6 hours ব্লাড প্রেশারটা কমাই নিয়ে আসতে হবে 160/100 অথবা 110। একটা এই যে নন ক্রিটিক্যাল অবস্থায় 4 থেকে 6 ঘন্টার মধ্যে ব্লাড প্রেশারটা কমাই নিয়ে আসতে হবে। এর পরবর্তীতে মানে 1 থেকে 2 দিনের মধ্যে এর ব্লাড প্রেশার টার্গেটে নিয়ে আসতে হবে 140/90। যদি সে স্টেবল থাকে, প্রেফারেবল থাকে, তাহলে 130/80 বা তার নিচে। এইটা হলো হাইপারটেনসিভ হার্ট ফেলিওরের ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি ইন এডিশন টু একুট হার্ট ফেলিওর। একুট হার্ট ফেলিওর আমি আর প্রতিবার বলতেছি না, যেহেতু এটা আমরা ভুলে গেছি। নেক্সট কোশ্চেন হলো একুট হার্ট ফেলিওর থেকে অনেকগুলো স্যাররা কোশ্চেন করছে, যদিও অনেকগুলো কোশ্চেনের মানে কাছাকাছি। এ 55 years old man admitted with the long history of uncontrolled hypertension with breathlessness for 3 days. What are the expected clinical findings? একই রকম কোশ্চেন। মেনশন the necessary investigation for this patient. এখানে স্যার আবার একটু তোমাকে একটু কঠিন ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে। এক্সপেক্টেড ক্লিনিক্যাল ফাইন্ডিংস অ্যাগেন আগে সাবজেক্টিভস এবং অবজেক্টিভস একই রকম আমরা যাব, এবং সাবজেক্টিভ ভিতরে শর্টনেস অফ ব্রেথ, অর্থোপনিয়া, পেটিক, প্যালপিটেশন, উইকনেস থেকে শুরু করে সবকিছু। অবজেক্টিভ পালস হাই ভলিউম মে বি irregular due to diastolic dysfunction and atrial fibrillation, blood pressure high, apex may be heaving or forceful but not displaced due to left ventricular failure. First heart sound normal, second heart sound loud, then maybe third heart sound. This is important as because there is diastolic dysfunction. Diastolic dysfunction there in the hypertension, left ventricle is hypertrophied. So in normal diastole, the left ventricle is not so much easy for relaxation, and this is a bit tough. So they cannot dilate, they cannot relax sufficiently as in normal heart. কারণ এখানে হাইপারট্রফি হয়, হাইপারট্রফি হওয়ার জন্য এখানে মাসেলগুলো বড় হয়, এখানে ফাইব্রাস টিস্যুটা গ্রোথ হয়, যার জন্য নর্মাল স্টেজের মতো থাকে না। এই ক্ষেত্রে ডায়াস্টোলিক যে ফিলিং হয়, আর্লি ডায়াস্টোলিক ফিলিংটা সেটা বাধাগ্রস্ত হয়। সেই আর্লি ডায়াস্টোলিক ফিলিংটা যেহেতু মানে হার্টটা ডাইলেট করতেছে না, সেক্ষেত্রে বাধাগ্রস্ত হয়, সেটি একটা S3 হিসাবে মানে আসে। লাঞ্চ বেসিক টেস্ট থাকবে এবং আইতে যে চেঞ্জ গুলো আছে সেগুলো পাওয়া যাবে, এবং ইন এডিশন টু কিডনি এবং কোয়াকটেশন, এবং মানে আরো যদি হিস্ট্রি সার্চ করি আমরা স্লিপ অ্যাপনিয়ার মতো ঘটনা থাকতে পারে। ইনভেস্টিগেশন আপনার প্রথম, যেহেতু স্যার বলছেন একটা আনকন্ট্রোলড হাইপারটেনশন, তার মানে হচ্ছে স্যার ইঙ্গিত করছেন যে এখানে একটা সেকেন্ডারি মানে কজ থাকতে পারে। আনকন্ট্রোল হাইপারটেনশনের ইউজুয়ালি সেকেন্ডারি কজ থাকে। 95% কেসের কোনো কজ থাকে না, সেটা আমরা মানে প্রাইমারি হাইপারটেনশন অথবা এসেনশিয়াল হাইপারটেনশন বলা হয়। কেউ কেউ আবার এসেনশিয়াল মানতে নারাজ, যে না এটা এসেনশিয়াল না, এটা কি জরুরি নাকি। আগে মনে করা হয়তো যে হাইপারটেনশন থাকা জরুরি, যার যত প্রেশার বেশি সে তত বড় লোক, এরকম মনে করা হয়তো, এখন না। এই জন্য প্রাইমারি সেকেন্ডারি হিসাবে বলে। আমি কোনো মানে দেখি না, খারাপ কিছু দেখি না যে এটার প্রাইমারি বলা যাবে না অথবা এটার এসেনশিয়াল বলা যাবে না, এরকম কিছু নাই। তুমি দুইটাই জেনে রাখো, এটা প্রাইমারি হাইপারটেনশন হতে হবে যখন কজ জানেন, অথবা এসেনশিয়াল হাইপারটেনশন যখন কজ জানা যাবে না। সেকেন্ডারি পার্সেন্টেজ থাকতে পারে, এবং সেই পেশেন্ট গুলো সাধারণত ট্রিটমেন্ট করলে ব্লাড প্রেশার কমতে চায় না, এটা রিফ্র্যাক্টরি হার্ট হাইপারটেনশন হিসেবে থাকে। সেটা ফার্স্ট লাইন চিকিৎসার ভিতরে ইসিজি, এক্স-রে, ইকোকার্ডিওগ্রাম, ডিএনপি মানে ব্রেন নাইট্রেটেড পেপটাইড, আরবিএস, ক্রিটিনিন এবং ইউরিন আল্ট্রাসোনোগ্রাম, এগুলো করে দেখতে হবে। যে এগুলো করলে কি হবে, এগুলো করলে কি আমরা মানে ইটিওলজি খুঁজে পেতে পারি এবং কোনো
কোনো ক্ষেত্রে টেস্ট করা যেতে পারে কুশিং সিনড্রোমের জন্য এগুলো স্পেসিফিক কিছু টেস্টের কথা যেটা কন্ট্রোল হাইপারটেনশন। Sorry. Sorry. আমাকে কি শুনতে পাওয়া যায়? জি স্যার, শোনা যায়। Okay, thank you. Next, a 50 years old man presented with severe breathlessness. On examination, he is cyanosed. Blood pressure 200/120 and fine crepes over the lungs failed. How will you manage? এই ক্ষেত্রে একটু ভয় পাওয়ার কোনো কারণ নাই। সেক্ষেত্রে ব্রেথলেসনেস বলছেন স্যার এবং এক্সামিনেশনে সায়ানোস্ট বলছেন এবং ব্লাড প্রেশার বেশি বলছেন। তো ব্লাড প্রেশার বেশি দিয়ে ব্রেথলেসনেস, হাইপারটেনসিভ ফেইলিওর, এর সাথে সায়ানোসিস মানে রেসপিরেটরি ফেইলিওর আছে। তো সেই ক্ষেত্রে আমরা রেসপিরেটরি ফেইলিওরটা স্যার উল্লেখ করছেন। রেসপিরেটরি ফেইলিওরের চিকিৎসা আমরা একইভাবে করতে হবে এবং হাইপারটেনশন এমার্জেন্সি এটা এর সাথে রেসপিরেটরি ফেইলিওরে অক্সিজেন স্যাচুরেশন মেইনটেইন করতে হবে। প্রয়োজন হলে পজিটিভ প্রেসার মানে ভেন্টিলেশন, বাইপেপ অথবা মেকানিক্যাল ভেন্টিলেশন, এইটার দিকে আপনার জোর দিতে হবে বেশি। Next, patient presented with generalized edema, tender hepatomegaly. Generalized edema, tender hepatomegaly, elevated JBP. What is your probable diagnosis? তো এটা দেখে আপনি বুঝতেছেন this is the classical teaching undergraduate লেভেলে যে generalized edema, hepatomegaly, JBP, এটা CCF এর diagnosis. What is your diagnosis? Straight forward, এটা CCF. তো আমাদের এখন বইয়ের মধ্যে CCF অনেক জায়গায় নাই, সেজন্য আপনারা ভয় পাবেন না যে এটা কনজেস্টিভ হার্ট
ফেলিওর বলতে আমি পারবো কিনা? ডেফিনেটলি যে কোনো জায়গায় কনজেস্টিভ হার্ট ফেলিওর আপনি বলতে পারবেন, যেহেতু কনজেশন আছে। এই জন্য আমি কনজেস্টিভ হার্ট ফেলিওরের ডেফিনেশনটা এখান থেকে নিয়ে আসছি। কনজেস্টিভ হার্ট ফেলিওর মে বি ডিসক্রাইব acute or chronic heart failure with evidence of volume overload. এটা হার্ট ফেলিওর একুট হতে পারে, ক্রনিক হতে পারে, এভিডেন্স অফ ভলিউম হার্ট ফেলিওর থাকলেই কনজেস্টিভ হার্ট ফেলিওর আপনি বলতে পারবেন। তাতে আপনার ডায়াগনোসিস কনজেস্টিভ হার্ট ফেলিওর। হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস? এবং বি হলো মানে মেক এ লিস্ট অফ ইনভেস্টিগেশন দ্যাট এক্সপেক্টেড ফাইন্ডিং ইউ এক্সপেক্ট টু কাম অ্যাক্রস উইথ। ইনভেস্টিগেশনে আমাদের যেটা আছে মানে টিপিক্যাল ইনভেস্টিগেশন ইসিজি, আমরা ইসিজি করলে কি পাইতে পারি? টেকিকার্ডিয়া পাবো, প্রয়োজনে কখনো ব্র্যাডিকার্ডিয়া, এট্রিয়াল ফিব্রিলেশন, যেহেতু রাইট হার্ট ফেলিওর অথবা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট এট্রিয়াল হাইপারট্রফি, আন্ডারলাইং কজ মায়োকার্ডিয়াল ইনফাকশন অথবা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, এইগুলো আমরা পেতে পারি। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের মানে আসবে, মানে আমরা সিম্পল আমরা ইসিজিতে করে আমরা এই জিনিসগুলো আমরা দেখতে পাই। এবং কার্ডিও মানে এক্সরে করলে কার্ডিওমেগালি থাকবে, আরবি টাইপ অফ অ্যাপেক্স থাকবে, কারণ এক্ষেত্রে রাইট হার্ট ফেল করছেন, অতএব আরবি টাইপ অ্যাপেক্স। কোনো ক্ষেত্রে প্লুরাল ইফিউশন মানে পাওয়া যাবে। এবং ইকোকার্ডিওগ্রাম করলে পালমোনারি এম্বোলিজম অথবা পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার ফাংশন, এগুলো ডিটেক্ট করতে পারবো। পালমোনারি হাইপারটেনশন এবং কার্ডিওমায়োপ্যাথি, আন্ডারলাইং কজ যেগুলো আছে ডিটেক্ট করা যায়। বিএনপি ইউজুয়ালি রেইজ থাকবে। এবং সিটি স্ক্যান যদি করি পালমোনারি এম্বোলিজম, আন্ডারলাইং ইটিওলজি গুলো। তো আপনাকে ইনভেস্টিগেশন বলতে বলছে এবং তার সাথে এক্সপেক্টেড ফাইন্ডিং আপনি কি বলবেন? পরীক্ষার সময় শুধু ইসিজি বলে আপনি থেমে থাকতে পারবেন না। স্যার ইসিজিতে আমার এক্সপেকটেশন এইটা যে আমি এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাইতে পারি যেহেতু আমাদের এই থাকবে, অথবা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পারি যেহেতু হার্ট ফেলিওর আছে। এবং ম্যানেজমেন্ট দুই ভাবে ভাগ করে বলবেন যে এটা ম্যানেজমেন্ট হলো ফার্মাকোলজিক্যাল এবং নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ভিতরে আছে। যেমন ডায়ুরেটিক্স, এসি ইনহিবিটর, এআরবি, বিটা ব্লকার, মিনারেলকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট অথবা আর্নি, ইভাব্রেডিন, ডিগক্সিন, হাইড্রোলাজিন, নাইট্রেটস। তো ডিগক্সিনের রোল দেখেন অনেক নিচে, ডিগক্সিনের রোল ক্রনিক হার্ট ফেলিওরের ক্ষেত্রে, সিসিএফ এর ক্ষেত্রে। এবং এটা অনেক ক্ষেত্রে সামনের দিকে নিয়ে আসেন অনেকে। সেটা সামনের দিকে আসবে তখনই, প্রথম দিকে যখন কনজেস্টিভ হার্ট ফেলিওর সাথে এট্রিয়াল ফিব্রিলেশন থাকবে, সেই ক্ষেত্রে। আদারওয়াইজ এটা মানে অনেক পরের ড্রাগ, কারণ লাভের চেয়ে ক্ষতি কম মানে করে এবং বেশি করে। নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ভিতরে সেই ক্ষেত্রে এটা মানে আইসিডি, একটা পেসমেকারের মতো, অথবা অ্যাসিস্টেড ভেন্ট্রিকুলার ডিভাইস আছে সেটা, এবং আলটিমেটলি সবকিছু ফেল করলে ট্রান্সপ্লান্টেশন করা যায়। তো আপনার প্রশ্ন 5-এর মধ্যে যদি এরকম হয়, 5-এর মধ্যে এরকম, এটা যদি বেশি আরো বেশি কোশ্চেন থাকে তাহলে বাড়াই আরো বেশি করে লিখতে পারবেন। এরপর নেম দি ড্রাগস ইউজড ইন হার্ট ফেলিওর উইথ অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশন। প্রত্যেকটা ড্রাগের কিছু অ্যাডভান্টেজ থাকবে এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ, লিমিটেজ থাকবে। ডায়ুরেটিক্স যদি আপনি আলোচনা করেন, অল ফর্মস অফ মানে সিমটমস রিলিফ এক্সেপ্ট মিনারেলকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট। লুপ ডায়ুরেটিক্স ইজ দি চয়েস, আইভি বোলাস দেওয়া যাবে 20 থেকে 40। aim to maintain dry patient with low মানে lowest possible dose. Diuretic therapy reduces the preload and improves the pulmonary and systemic venous congestion. It may also reduce the afterload and ventricular volume. And combining the loop diuretics with thiazide diuretics and mineralocorticoid antagonist may improve effectiveness. মানে এক ক্ষেত্রে যদি একটা ডায়ুরেটিক্স এ কাজ না হয়, সেক্ষেত্রে কম্বিনেশন অফ ডায়ুরেটিক্স দেওয়া যায়। এটা অ্যাডভান্টেজের ভিতরে হলো লুপ ডায়ুরেটিক্স মানে খুব র্যাপিডলি কাজ করে অন্যান্য ডায়ুরেটিক্স এর চেয়ে। ডিসঅ্যাডভান্টেজ আর লিমিটেশনের ভিতরে এটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে, হ্যাঁ, এবং যদি পেশেন্টের রেনাল ফেইলিওর অ্যাগ্রাভেট করে, হাইপোক্যালেমিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিং। সোডিয়াম কমে যায়, পটাশিয়াম কমে যায়। এসি ইনহিবিটর এবং মানে বিটা ব্লকার উইথ
treatment can be started. SC inhibitor have been shown to reduce the mortality and morbidity in patients with heart failure with reduced ejection fraction, and is recommended unless contraindicated or not tolerated to all symptomatic patients. Beta blocker also reduce the morbidity and mortality and symptomatic patient with reduced heart failure, despite the treatment with SC inhibitor. There is consensus that SC inhibitor or beta blocker can be started together as soon as the diagnosis of heart failure is made. There is no evidence that is favoring the initiation of the treatment with beta blocker before or SC inhibitor is started before. মানে হার্ট ফেলিওর থাকলে দুইটা ড্রাগই দেওয়া যায়, এসি ইনহিবিটর, বিটা ব্লকার। কোনটা আগে কোনটা পরে এটার একটা হিসাব আছে যে এইটা আগে দেওয়া যাবে এইটা পরে দেওয়া যাবে, যে এইরকম কিছু না যে এইটা আগে দেওয়া যাবে এইটা পরে দেওয়া যাবে, এরকম দুইটাই একসাথে শুরু করা যাবে এবং দুটোই একসাথে দেখানো যাবে। সেই ক্ষেত্রে আমরা নেক্সট হলো আমরা এসি ইনহিবিটর, এটা ফার্স্ট লাইন ড্রাগ ইন অ্যাসিম্পটোমেটিক এন্ড সিম্পটোমেটিক হার্ট ফেলিওর। কন্ট্রাইন্ডিকেশন এটা যদি পটাশিয়াম 5 এর উপরে থাকে বা 5.5 পর্যন্ত, ক্রিয়েটিনিন 2.5 এর উপরে থাকে এবং সিস্টোলিক ব্লাড প্রেশার 90 নিচে থাকে, সিভিআরএস, বাইলেটারাল আর্টারি স্টেনোসিস, এনজিওনিউরোটিক এডিমা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে দেওয়া যাবে না, অথবা সমস্ত হার্ট ফেলিওরের পেশেন্টের এটা দিতে হবে, আইদার সিম্পটোমেটিক অর অ্যাসিম্পটোমেটিক। যদি সিরাম ক্রিয়েটিনিন 50% এর উপরে বাড়ে তাহলে ডোজ 50% রিডাকশন করে দিতে হবে, তারপরও এসি ইনহিবিটর রাখতে হবে। Start with low dose and dose may be increased in 2 weeks and the check renal function after dose titration. Once maintenance dose is reached, check renal function 1, 3 and 6 months after. Angiotensin receptor blocker, মানে এটা একটা অল্টারনেটিভ হিসাবে দেওয়া যাবে যখন এসি ইনহিবিটর ইনটলারেন্ট হবে, তখন সেই ক্ষেত্রে এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার হিসাবে দেওয়া যাবে। Indication, contraindication, almost same as SC inhibitor. Angiotensin receptor blocker acts by blocking the action of the angiotensin 2 on the heart and peripheral vascular structure and kidney. Thereby, they comparable with mortality and are a very useful alternative patient who cannot tolerate SC inhibitors. And beta blocker helps the counteract the deleterious effects of enhanced sympathetic stimulation and reduce the risk of arrhythmia and sudden death, that is reduce the morbidity and mortality. অনেকেই প্রশ্ন করবে যে বিটা ব্লকার দিলে হার্ট ফেলিওর বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে বিটা ব্লকার কিভাবে এটা মানে কাজ করে। খুব লো ডোজে এবং ইনক্রিমেন্টাল ডোজে যে বিটা ব্লকার যদি শুরু করা হয় তাহলে বিটা রিসেপ্টর যেগুলো আছে আপরেগুলেশন হয় এবং যে সিম্প্যাথেটিক স্টিমুলেশনের যেটা আছে সেটাকে কাউন্টারঅ্যাক্ট করে এবং রিডিউস করে এরিথমিয়ার রিস্ক এবং সাডেন ডেথ। এইভাবে ইনক্রিমেন্টাল ডোজে দিলে বিটা ব্লকার মানে লাভ করে। শুধুমাত্র NYSA4 যে ক্ষেত্রে ডিসনিয়া ইভেন অন রেস্টে থাকবে সেই ক্ষেত্রে শুধু দেওয়া যাবে না, এছাড়া আর সমস্ত ক্ষেত্রেই আপনার এটা ইউজ করা যাইতে পারে। নেক্সট সিম্পটোমেটিক হার্ট ফেলিওর এন্ড অ্যাসিম্পটোমেটিক এলভি ডিসফাংশন, দুই ক্ষেত্রে দেওয়া যাবে। রিডিউসড হসপিটালাইজেশন করে, ইমপ্রুভ সিম্পটম মানে ওভার 3 to 6 months and slow to start and go slow every 2 to 4 weeks up titrated to maximum evidence based dose or tolerated dose. এটা হচ্ছে মানে খুব লো ডোজ থেকে শুরু করতে হবে এবং ম্যাক্সিমাম টলারেটেবল ডোজে যেতে হবে। বিসোপ্রোললের মনে করেন 3টা বিটা ব্লকার আছে যার মর্টালিটি বেনিফিট আছে, এর মধ্যে কার্বিডোলল, বিসোপ্রোলল আর মেটোপ্রোলল সাকসিনেট আছে। মেটোপ্রোলল সাকসিনেট আমাদের দেশে পাওয়া যায় খুব কম, এই জন্য বিসোপ্রোলল এবং এই কার্বিডোলল আমরা ইউজ করতে পারি। এই জন্য বিসোপ্রোলল সিঙ্গেল ডোজে এটা খুব 2.5 হিসাবে পাওয়া যায়, এখান থেকে শুরু করে ম্যাক্সিমাম 10 পর্যন্ত উঠতে হবে। Always try to start beta blocker before hospital discharge. MRA, mineralocorticoid antagonist, এটা একটা খুব ভালো ড্রাগ। এটা মানে ড্রাগটা মানে হার্ট ফেলিওরে বিশেষ করে একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশনে পেশেন্টের যদি এলভি ডিসফাংশন থাকে দেওয়া যায়, অথবা হার্ট ফেলিওরের যখন সিমটম কন্ট্রোল হয় না, এসি ইনহিবিটর, বিটা ব্লকার এবং ডায়ুরেটিক্স 3টা দেওয়ার পরও
যখন সিমটম কন্ট্রোল হবে না তখন এমআরএ আপনি দিতে পারবেন, এবং এমআরএ খুব ওয়ান্ডারফুল ড্রাগ। এবং they causes hyperkalemia, particularly when used with ACE inhibitor. They improve the long-term clinical outcome in patients with severe heart failure and heart failure following acute MI. এরপরে হলো আর্নি, আপনি সবকিছু দিলেন, এসি ইনহিবিটর, বিটা ব্লকার, এমআরএ, কিন্তু পেশেন্ট রেসপন্স করতেছে না। সেই ক্ষেত্রে এসি ইনহিবিটর যে সমস্ত অথবা এআরবি যে সমস্ত পেশেন্ট পাচ্ছিল সেই সমস্ত পেশেন্ট রিপ্লেস করে আর্নি দেওয়া যায়। আর্নি হইতেছে একটা ভালসারট্রিন এবং সুকুবিট্রলের একটা কম্বিনেশন। সুকুবিট্রল হলো নেপ্রোলাইসিন ইনহিবিটর। নেপ্রোলাইসিন হলো একটা এনজাইম যে এটা ন্যাচারালি বিএনপি এবং এএনপি যে সমস্ত আমাদের মানে ন্যাচারালি হরমোন যেগুলো আছে সেগুলো ডিগ্রেড করে। এটার কাজ হলো ডাইউরেসিস করা। তো যদি এই সমস্ত হরমোন যে সমস্ত হরমোন দিয়ে ডিগ্রেডেড হয় সেই হরমোনগুলো যদি ডিগ্রেডেশন করে দেওয়া যায়, ব্লক করে দেওয়া যায়, তাহলে ন্যাচারালি অকারিং বিএনপি শরীরে বেশি থাকবে, যার জন্য ন্যাচারালি অকারিং বিএনপির একটা ফিজিওলজিক্যাল বা ফার্মাকোলজিক্যাল অ্যাকশন পাওয়া যায়। কারণ এগুলো এতই শর্ট লিভড যে 2 থেকে 5 মিনিট অনেকগুলোর বেশি এনজাইমগুলো থাকেই না, বডিতে ডিস্ট্রয় হয়ে যায়। সেই জন্য এইগুলাকে বাঁচিয়ে রাখার জন্য নেপ্রোলাইসিন ইনহিবিটর ভালসারট্রিনের সাথে কম্বিনেশন করে দেওয়া হয়। এবং এটা এখন পর্যন্ত মেডিসিনের হার্ট ফেলিয়ারের লেটেস্ট ড্রাগ। এই ড্রাগটা 2016 সালে মানে মার্কেটেড করা হয়েছে এবং এর মর্টালিটি এবং বেনিফিট এত বেশি যে এই ড্রাগটা ট্রায়াল মানে উইথড্র করে মানে থার্ড ফেজে না যেয়ে এটা মার্কেট করে দেওয়া হয়েছে এবং এর খুব বেশি ভালো ইফেক্ট পাওয়া যায়। শুধু নাম জানবেন আর নেই। এরপরে হলো ইভাব্রেডিন একটা আছে, এটা ফানি চ্যানেল ব্লকার। এরপরেও যদি কোনো পেশেন্টের সিমটম থাকে, এসি ইনহিবিটর, বিটা ব্লকার, ডায়ুরেটিক্স, মিনারোকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট দেওয়ার পরও দেওয়ার পরও যদি এবং তার হার্ট রেট যদি 70-র উপরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এলভি ইজেকশন ফ্র্যাকশন যদি 35 এর নিচে থাকে সেই ক্ষেত্রে ইভাব্রেডিন দিলে লাভ হয়। এই ইভাব্রেডিনও যখন ফেল করবে, ইভাব্রেডিনের মানে সমস্যা একটাই, সে যদি হার্ট রেট 70-র নিচে থাকে তাহলে বেশি ক্ষতি করবে এবং রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন না থাকলে প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশনে কাজ করে না, তার মানে হার্ট ফেলিওর না থাকলে কাজ করবে না। আর এটা ফেল করার পরে আপনি কম্বিনেশন করে দিতে পারেন সবকটা সমস্ত ড্রাগ আগে যে কটা বলা হয়েছে সেটাই। নেক্সট আসি ডিগক্সিনে। ডিগক্সিন ক্যান বি ইউজড টু প্রোভাইড দি রেট কন্ট্রোল ইন পেশেন্ট উইথ হার্ট ফেলিয়ার এন্ড এট্রিয়াল ফিব্রিলেশন। ইন পেশেন্ট উইথ সিভিয়ার হার্ট ফেলিয়ার এনওআইসি ক্লাস 3 and 4, এনওআইসি দিয়ে বোঝানো হয় 4 মানে when a dyspnea even on rest. Digoxin reduce the likelihood of sorry আমার মনে হয় চলে যাবে ইন্টারনেট কানেকশন, যদি মানে হয়ে যায় ডিসকানেক্ট হয়ে যায় তাহলে একটু ওয়েট করবা, আমি আবার যোগ হবো। Digoxin reduces the likelihood of hospitalization for heart failure, although it has no effect on long-term survival. না, এই পর্যন্ত আমাদের হার্ট ফেলিওর অনেকগুলো পথ ছিল, এটা আমরা শেষ করে ফেললাম। এখন আমরা যদি একটু মানে ব্র্যাডিকার্ডিয়া যদি শেষ করে দিতে পারি তাহলে আমাদেরটা একটু সুবিধা হবে। যেমন একটা কোশ্চেন থাকে, হোয়াট আর দি কজেস অফ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া? সাইনাস ব্র্যাডিকার্ডিয়া জাস্ট হার্ট রেট 60 নিচে, ব্র্যাডিকার্ডিয়া ডিউ টু reduced automaticity of AC node or abnormalities of the conduction through AV node. যদি সাইনাস নোডটা কম থাকে তাহলে লোয়ার পার্ট যেটা আছে সেটা তার মানে আপার হ্যান্ড নাই। এসএ নোড যদি ফেল করে এটিআর তৈরি করে, এটিআর ফেল করলে এবি নোড তৈরি করে। এইরকম ভাবে একটা ফেল করলে নেক্সট যে অর্গান থাকে সেটা take over করে heart rate. If sinus rate becomes unduly slow, another part of distal part contributing the system and may assume the role of the pacemaker. This is known as the ischemic rhythm and may arise in the AV node, bundle of his, or the ventricle.
এবং হার্ট রেট লেস দেন 60 এটাকে বলা হবে ব্র্যাডিকার্ডিয়া। কজ যদি বলে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ হলো ড্রাগ, যেমন বিটা ব্লকার যদি ইউজ করে কেউ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করে, ডিগক্সিন, এই তিনটা ড্রাগ খুব ইম্পর্টেন্ট। কিন্তু তোমার লিস্টের মধ্যে দেখো তোমার এই ড্রাগটা রাখছে সবাই নিচে, তুমি পরীক্ষার সময় তুমি যে ড্রাগটা সবাই বলো মোস্ট কমন ড্রাগ। নেক্সট হলো মানে এইজ অনুসারে, যদি পেশেন্ট মানে ওল্ড এজ হয় তাহলে কিন্তু তার 6 সাইনাস সিনড্রোম বা ডিজেনারেটিভ কজ গুলো আগে আসবে। মিডল এজ যদি হয় তাহলে মায়োকার্ডিয়াল ইনফাকশন, হাইপোথার্মিয়া, হাইপোথাইরয়েডিজম, এইগুলা, প্রোস্ট্যাটিক জন্ডিস এবং ইন্টারক্রেনিয়াল রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেশার, এই কজগুলা মাঝামাঝি অবস্থায় থাকবে। খুব ইয়াং পেশেন্টের যদি বলে তাহলে এটা ফিজিওলজিক্যাল মানে যে ইয়াং পেশেন্টদের ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে, অ্যাথলেটসদের ব্র্যাডিকার্ডিয়া থাকে, যেটা দিয়ে তার মানে ব্র্যাডিকার্ডিয়া থাকলে হার্ট মানে ডায়াস্টলে ফিল করার সময় অনেক বেশি পায়, যার জন্য ওই যে ফ্র্যাঙ্ক স্ট্যান্ডিং লং যেটা আগে বললাম যে ইনিশিয়াল লেন্থ মাসেল ফাইবার স্ট্রেস হয় এবং ফোর্স অফ কন্ট্রাকশন বেশি হতে পারে। সাধারণত সিমটম থাকে না, তবুও হেডেক, লাইট মানে হেডেকনেস থাকতে পারে, ফ্যাটিগ এবং সিনকোপ থাকে। Treatment: asymptomatic sinus bradycardia requires no treatment. Symptomatic acute sinus tachycardia usually responds to intravenous atropine 0.6 to 1.2. এক অ্যাম্পুলে 0.6 ml থাকে, সেটা একটা বা দুইটা হতে পারে। Patient with recurrent or persistent symptomatic bradycardia may need pacemaker implantation very rarely. যদি প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট জিজ্ঞাসা করে বা বলি তাহলে নো সিমটম, নো ট্রিটমেন্ট। সিমটোম্যাটিক ড্রাগ ট্রিটমেন্ট ফেল করলে ডিভাইস, তার মানে পেসমেকার। এরপর একটা হাউ টু ইভ্যালুয়েট মানে অবলিক মানে অ্যাপ্রোচ টু ডায়াগনোজ দি প্যালপিটেশন। এটা মানে প্যালপিটেশন আমরা সাধারণত মনে করি যে প্যালপিটেশন টেকিকার্ডিয়া হলে হয়, আসলে এটা এক ধরনের ভুল ধারণা যে টেকিকার্ডিয়া প্যালপিটেশন হইতে পারে, কারণ প্যালপিটেশন হইতে সাবজেক্টিভ অ্যাওয়ারনেস অফ ওন হার্টবিট। নিজের হার্টবিট যখন আমার হার্টবিট হচ্ছে তখন এসে হতে পারে, এটা ব্র্যাডিকার্ডিয়া হতে টেকিকার্ডিয়া হতে পারে। কজ যদি হিসাব করি প্রায় 40% কার্ডিয়াক কজ এবং সাইকিয়াট্রিক কজ প্লাস 30%। এই 40 গুলা হলো মিসসেলেনাস কজ। সুমাইয়া, আমি কি আছি? শোনা যায় আমাকে?